প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বন্যা পরিস্থিতি, কোথাও অবনতি কোথাও উন্নতি। ঢাকার 4 থানায় 4 মামলা, আনসারের 377 সদস্য কারাগারে। জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে $48 কোটি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া, সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। কালের কণ্ঠের শিরোনাম, ফারাক্কাও খুলে দিল ভারত। প্রধান উপদেষ্টা বললেন, সব নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার। দৈনিক সমকাল, এখনও স্বজনের খোঁজে মানুষ, বন্যায় 23 প্রাণহানি, 11 জেলায় ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ। আগুন, লুটপাট, নিখোঁজ 175 জনের পরিণতি কি? রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন। দৈনিক যুগান্তর, 3 জেলায় বন্যার অবনতি, হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময়, সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, গাজী টায়ারের লুটপাটের পর অগ্নিসংযোগ, নিখোঁজ 176, ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। বাংলাদেশ প্রতিদিন, চারিদিকে বন্যার ক্ষত, দুর্যোগে ঝাঁপিয়ে পড়ছে দেশবাসী, প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার, জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা। মানব জমিনের শিরোনাম, বাংলাদেশ ব্যাংক, অভিযুক্তরা বহাল তবিয়তে। কি ঘটেছিল সচিবালয়ে? যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমাদের সময়ের শিরোনাম, গাজী টায়ার ফ্যাক্টরিতে লুটপাট, আগুন, নিরাপত্তাহীন শিল্প কারখানা, আতঙ্কে ব্যবসায়ীরা। যায় দিনের শিরোনাম, নোয়াখালীতে অবনতি, ফেনীতে উন্নতি, বন্যা পরিস্থিতি, 4 মামলা, 390, আনসার কারাগারে। দেশ রূপান্তর, স্বাস্থ্য ছিল সাচিপে বন্দি, লুটের ভাগাভাগি থেকে আগুন, গাজী টায়ার পুড়ে ছাই। দৈনিক বাংলা, নামছে পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দৈনিক জনকণ্ঠ, জেগে উঠছে বন্যার ক্ষত, বন্যার্তদের সহায়তায় পিছিয়ে নেই শিশুরাও। আজ নজরুলের 48তম প্রয়াণ বার্ষিকী। দৈনিক সংগ্রাম, ফারাক্কার গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে ফের বন্যার আশঙ্কা। দৈনিক ইনকিলাব, প্রশাসনে ওরা এখনও সক্রিয়, দুদকে বহাল মাফিয়া ভূত, এবার ফারাক্কার 109টি গেট খুলল ভারত। শঙ্কা জায়গায় যে ফারাক্কার বাদ আবার খুলে দেওয়া কি দাঁড়াবে। কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, আমরা একটু তাকে স্মরণ করতে চাই। তোমাদের পানে চাহিয়া বন্ধু। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি এই আন্দোলনের সময় যে কবির বাণী রাস্তায় লিপিবদ্ধ হয়েছে, এঁকেছে মানে শিক্ষার্থীরা, কারা রইল কপাট, তারা তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনন্য সাধারণ এক বাণীর নির্মাতা বা সৃষ্টিশীল মানুষ তিনি ছিলেন, এবং তার 23 বছরের সৃষ্টিশীল জীবনে যে উদ্দামতা, যে লক্ষ্য তিনি আমাদের জন্য দিয়ে গেছেন, আজও পর্যন্ত গেছেন, যেটা 1971 সালে আমরা ব্যবহার করেছি, সেটা কিন্তু আজ 2024 এসে আমরা ব্যবহার করছি। তাহলে এই কবি কত বড় একটা স্প্যান নিয়ে, মানুষের মনের স্প্যান নিয়ে কাজ করেছেন, কতটা মানবিক এবং কতটা নৈতিকভাবে সমৃদ্ধ ছিলেন। আর্থিকভাবে না, নৈতিকভাবে যে সমৃদ্ধ ছিলেন, সাহসী এবং দুঃসাহসীও বলতে পারেন। তাকে আমরা স্যালুট জানাই এবং জানাতে হবে। আমাদের জাতীয় জীবনে তার প্রয়োজনীয়তার মানে এখনো ফুরিয়ে যায়নি, বা ভবিষ্যতে আরো ব্যাপকভাবে এটা আমার প্রয়োজন পড়বে। আমি মনে করি জাতি হিসাবে আমাদের উচিত তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উদযাপন করা। যদিও এখন পরিবেশটা আমাদের অনুকূল নয়,
আমাদের দেশ প্রায় অর্ধেকের মতো প্রায় ডুবে আছে পানিতে, বন্যায়, বা উপর থেকে বা যাকে বলে যে ভারতের ওই পাশ থেকে ছেড়ে দেওয়া পানি আমাদের ভিতরে ঢুকছে এবং আমাদের ফসল টসল, গবাদি পশু, মানুষ, ঘর বাড়ি সমস্ত কিছুকে ধসিয়ে দিচ্ছে। এটা এই মানবিক বিপর্যয়ের সময় হয়তো নজরুল আমাদের সাহস যোগাবেন, কিন্তু এখন আমাদের প্রধান কাজ হলো বন্যার্ত মানুষকে বাঁচিয়ে তোলা, রক্ষা করা, তাদের সাহায্যে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এই আপনি যথার্থ বলেছেন যে আজকের পত্রপত্রিকা জুড়ে মূল শিরোনামও তাই, চারদিকে বন্যার ক্ষত বাড়ছে। এবং যেটা হবে যে বন্যার পানি সরে যাওয়ার পরে যেমন বাড়িঘর, রাস্তাঘাট, কালভার্ট, নদীর বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, এর যে ক্ষত চিহ্নগুলো ভেসে উঠবে, এটাই তো এরপরেই তো আসলে মানে লড়াইটা বোধ করি বড়, নাকি? তখনকার লড়াইটা হলো আসল লড়াই। এখন পানিতে বেঁচে থাকাটা হলো এক ধরনের লড়াই, কিন্তু এই যে পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা, এটা সবচেয়ে বড়ই। মানুষ তো তিল তিল করে তার সংসার জমায়, হ্যাঁ, সেগুলো এক রাত বা 2 রাত অথবা নিমিষে শেষ, অথবা বলতে পারেন নিমিষেই শেষ হয়ে যায়। এই শেষ তো তাদেরকে আবার সেই মৃত্যুর মুখ থেকে আবার সেই জীবনের মুখে নিয়ে আসছে। তাদেরকে সাহায্য করা না, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, অর্থ, বিত্ত, চিন্তা, মানবিকতা সমস্ত কিছু নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এত মানে সুন্দর একটি মানবিক বোধের জন্ম নিয়েছে, এবং এটাকে আমি মানবিক বোধের বিপ্লব বলতে পারি, যেটা আমরা গত 50 বছরে এরকমটা দেখিনি। মানে মানুষের পাশে দাঁড়ানোর আকুতি এবং তাদের ভালোবাসা, তাদেরকে বিলিয়ে দেওয়ার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু আগে আমরা দেখিনি, এত ব্যাপকভাবে দেখিনি। আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, যারা এই অনুষ্ঠান দেখছেন ঢাকার, তারা একবার অন্তত টিএসসিতে যেন বেরিয়ে আসেন। শুধু টিএসসি না, আমি কেন বললাম যে টিএসসিতে যে আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা যে কর্মযজ্ঞ চালাচ্ছে, বন্যার্তদের জন্য যে নিবেদিত প্রাণ মানুষজন, বাইরের থেকে আসা মানুষজন, কেউ কেউ এসে শুধু দেখছেন ঘন্টার পর ঘন্টা, আমাদের ছেলেমেয়েরা এত মানবিক। হ্যাঁ, সেটাই হলো কথা। এই যে মানবতার যে উদ্বোধন, এই উদ্বোধনের মৌলিক লোক কিন্তু কবি কিন্তু কাজী নজরুল ইসলাম। তো আমরা মানবিকতা আজকে পুনর্নির্মাণ করছি, আমরা দেখাচ্ছি এবং আমরা যে দাঁড়াচ্ছি। ছেলেরা যে সংগ্রাম করে যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে তারা, এবং আমরাও মনে করি যে এটা দ্বিতীয় স্বাধীনতার মতোই, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র সংস্কৃত না হলে, সংস্কার করা না হলে, আমরা মানুষকে, সরকার মানুষকে সেবা, প্রকৃত অর্থে যে সেবা আমরা দিতে চাই সেটা দিতে পারবে না। এই জন্য রাষ্ট্রযন্ত্র সংস্কারের খুবই প্রয়োজন। আজকে যে মানবিক বাংলাদেশ গড়ে উঠছে, আগামী প্রজন্ম যেন সেই মানবিকতার ধারাবাহিকতাটা রাখতে পারে। আমাদের দুর্ভাগ্যজনক সত্য যে এটা বলতে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে মানবিক মূল্যবোধের মানে স্পর্শ কম, তুলনামূলকভাবে অনেক কম। ইভেন তাদের ভিতরে যে সাংস্কৃতিক যে বিপ্লব হওয়া জরুরি, সেটা কিন্তু তাদের ভিতরে নাই। তারা শুধু তাদের দাবি আদায়, তাদের লক্ষ্য পূরণ, ক্ষমতায় যাওয়া, এই সব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু একটি জাতির মূল শক্তি নির্মিত হয় তার সংস্কৃতির ভিতর দিয়ে। সংস্কৃতি যদি বিকশিত হতে থাকে তাহলে মানবিকতা বিকাশ লাভ করবে। আপনাকে যদি আমি একটু থামিয়ে দিয়ে, যেহেতু সংস্কৃতি প্রসঙ্গ আপনি তুললেন, সব জায়গারই আলো জ্বলছে, সব জায়গায় মোটামুটি তৈরি হচ্ছে, আমরা আমাদের প্রয়োজনে তৈরি হচ্ছে, কিন্তু দেশের সাংস্কৃতিক অঙ্গন কিন্তু ঝিমিয়ে আছে এবং আলো জ্বলছে না। আমি সেটাও দেখছি যে এই যে বর্ণাঢ্য মানুষ এবং এই যে মানুষের আকুতি এবং মানবিক ওই কাজ করছে, অন্য দিক থেকে দেখছি যে আমাদের গায়িকারা গান গাচ্ছেন, গায়করা গান গাচ্ছেন, কবিরা মানে সামান্য হয়তো কিছু প্রতিবাদ করছেন, লিখছেন, অনেকেই লিখছেন, কিন্তু ওই অর্থে ঝাঁপিয়ে পড়ার যে দৃষ্টি, আমি যে কবি সাহিত্যিকদের মধ্যে আমি যে প্রসঙ্গটা তুলেছিলাম যে আমাদের মহানগরীতে, ঢাকা মহানগরীতে শিল্পকলা একটা চর্চার জায়গা, বেইলি রোড একটা চর্চার জায়গা। তো শিল্পকলাতে এখনো সেনাবাহিনীর
আস্থানা আছে এবং তারা সেখানে আছেন এখনো। বেইলি রোড হয়তো মহিলা সমিতি যে মহিলা সমিতি সেটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু সাংস্কৃতিক যে চর্চার জায়গাগুলো এটা আস্তে আস্তে বোধহয় একটু মানে প্রসারিত করা দরকার, যেটা আপনি বললেন যে এইটা খুবই জরুরি। খুবই জরুরি, কারণ আপনার চিন্তা ভাবনা, আপনার মানে ইয়েকে, আপনার যে ভালোবাসার জায়গাটা যদি নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। শুধু নাটক, গান এবং আপনি এটা নিশ্চয়ই শেয়ার করবেন যে এই গণতান্ত্রিক আন্দোলনে, এইবার গণ অভ্যুত্থানে অনেক গান তৈরি হয়েছে এবং সেই গানগুলো কিন্তু উজ্জীবিত করেছে, মানে অসাধারণ সব গান, যেগুলোকে আমার 71 সালের গানের সঙ্গে আমি তুলনা করতে চাই। হ্যাঁ, ওই যে এগুলো বলা ঠিক হচ্ছে না যে আমরা ওই গানগুলো এখন লাইনগুলো মনে নাই, কিন্তু এটা ঠিক যে আমি নিজেও মানে উদ্দীপিত হয়েছি যে ছুটে যাই সেখানে, ওদের সঙ্গে ছুটে যাই, কিন্তু বয়স আমাকে হয়তো সেটা পারমিট করে না, যার জন্য যায়নি। কিন্তু আমি মনে করি যে আমাদের যদি সত্যিকার অর্থে যদি একটি মানে মানবিক রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে ওই পথ ছাড়া আর কোনো পথ নেই। আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, যেমন আনসারের বিক্ষোভ দেখা গেল এবং আনসারের বিক্ষোভ ষড়যন্ত্র দেখছে সরকার। এই সময়ে কি এটা কাঙ্ক্ষিত ছিল আনসারদের এই যে বিক্ষোভটা? না, অবশ্যই কাঙ্ক্ষিত ছিল না, তারাও বোঝা উচিত ছিল। এবং এই আনসারদের কেউ না কেউ, কোনো না কোনো পরিবার কিন্তু বন্যার্থদের দ্বারা আক্রান্ত হয়েছে, তারা বন্যা দ্বারা আক্রান্ত হয়েছে এবং নিঃশেষ হয়ে গেছে। তাদের উচিত ছিল ধৈর্য ধারণ করা। কেন? নতুন একটি সরকার এসছে, তাদেরকে দিতে হবে, হ্যাঁ সময় দিতে হবে, সবচেয়ে তাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তাদের সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে, ভাবতে হবে যে এই সরকার আমাদেরই জন্যে, কারণ তারা চাচ্ছে একটি মানবিক দৃষ্টিভঙ্গি, একটা মানবিক সরকারকে গড়ে তুলতে, এবং তারা সংস্কার করবে। তাহলে আমরা কেন এখনই দাবি নিয়ে যাব না? এখন কি এই যে একজন দাবি নিয়ে আগাচ্ছে, আরেকজন উৎসাহিত হচ্ছে। গতকাল যেমন ঢাকা শহরে রিক্সাওয়ালারা মোটামুটি অচল করে দেওয়ার চেষ্টা করলো। দুই দল, একটা হলো ব্যাটারি চালিত, একটা হলো প্যাডেল চালিত। এখন প্যাডেল চালিতরা বলতেছে ব্যাটারি চালিতরা থাকতে পারবে না, ব্যাটারি চালিতরা স্লোগান তুলেছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি। তাহলে কি হবে? হবে কি করে সেটাই তো সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কারণ এগুলো তো নৈরাজ্য তো আমরা চাই না, বা নৈরাজ্য আমরা করতে দেব না। আমরা চাই না যে এটা হোক ব্যাটারি চালিত। আমরা এতদিন দেখেছি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো মেইন রোডে মানে চলতে দিত না, এখন তো চলছে। আর প্যাডেলে চালিত রিক্সাগুলোকেও মেইন রোডে চলতো। এটাগুলো ধীর গতি, এবং এটার আপনার যে জ্যাম সৃষ্টি করার অন্যতম কারণ কিন্তু এরা। একই সঙ্গে আমাদের বাস চালক, ট্রাক চালক এবং এরকম যান চালকরা হলো বড় ক্ষতিকর। আমি এটা শেষ করি, কারণ কি যে কোনো ড্রাইভারই তার যাত্রীদের নামায় না, মানে নির্ধারিত জায়গায় তো নাই। ইভেন গাড়িটা দাঁড় করায় না, আপনার ফুটপাথ ঘেঁষে দাঁড় করায় না। এটা চরমতম অন্যায়। এইটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, নির্ধারিত জায়গায় থামাতে হবে, নির্ধারিত জায়গা দিয়ে চলতে হবে। যত্রতত্র এবং আঁকাবাঁকা করে গাড়ি থামাবে, এবং যাতে অন্য কেউ না যেতে পারে সেরকম করে রাখবে। এটা চরমতম অন্যায়। তাদের লাইসেন্সিং পাওয়ারকে কেটে দেওয়া উচিত, তাহলে এরা সোজা হবে। আমি মনে করি যে আমেরিকায় যে সিস্টেমটা আছে, আপনি একটা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, আপনার লাইসেন্সের একটা পয়েন্ট, 6 পয়েন্ট থাকে, একটা পয়েন্ট কেটে দেবে এবং তাদেরকে ফাইন করবে। তাকে স্কুলিংয়ে পাঠাবে, স্কুলে 15 দিনে সে আর ইনকাম করতে পারবে না। তার মানে সে এতটাই ভয় পায় তারা, যে স্কুলিংয়ে যাওয়া, এই ফাইন দেওয়া এবং করা, ভয় পায় যে তারা ঠিক পথে চলে। আপনি ঠিক পথের কথা যেটা বললেন, এখন কি মনে হয় না যে যুগ চলছে, এই যে আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, এখনও যে প্যাডেল চালিত রিক্সা আমাদের শহরে চলে বা আমাদের দেশে চলে, একটা মানবেতর পেশা। তো এই মানুষগুলোকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা কি চিন্তা ভাবনা নিতে পারে না যে না, আমরা এই মানবেতর পেশা এদেরকে না রেখে আমরা একটা নতুন দিগন্ত এদের জন্য খুলে দিব, পেশার নতুন দিগন্ত। রিক্সা এভাবে মানুষ বসে থাকবে, মানুষ প্যাডেল চালিয়ে রিক্সা চালাবে, এই মানবেতর পেশাটি আর থাকুক না। মানে কি এটা কি সম্ভাবনা তৈরি করে না নাকি? না, সম্ভাবনা অবশ্যই তৈরি করে, এবং সেটা সেই পথে এগোতে হবে। কিন্তু হুট করে আপনি এটা করতে পারবেন না।
কারণ আমাদের এই আমাদের জগৎটা বলতে আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের আর্থিক বিষয়টা ভাবতে হবে, আমাদের কারিগরি বিষয়টা ভাবতে হবে, আমাদের প্রযুক্তির বিষয়টা ভাবতে হবে, আমাদের শিক্ষার বিষয়টা ভাবতে হবে। এদেরকে তো আমরা নারিশ করি না, আমরা শিক্ষিত করি নাই। তারা কেন এই অমানবিক একটি পেশার মধ্যে লেগে আছে? কারণ হলো তাদেরকে আমরা শিক্ষিত করে আমরা মেইন স্ট্রিমে আনি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা রাজনীতিকদের না, কিন্তু শুরুটা তো হইতে পারে বোধহয়, একটা শুরু তো শুরু হতে পারে তো আপনার এই যে আপনি শুরুর কথা বললেন, যখন কি বলে নারীদের এম্পাওয়ারমেন্টের কথা চলে আসছিল, তখন কিন্তু এর প্রধান জায়গা কিন্তু হয়েছিল গার্মেন্টসে। এখন আজকে বাসাবাড়িতে কিন্তু আপনি নারী শ্রমিক পাবেন না, খুবই কষ্টকর। সকালবেলা গার্মেন্টসের সামনে যদি দাঁড়ান আপনি দেখবেন যে অধিকাংশ শ্রমিকই হচ্ছে নারী। অধিকাংশ মানে কি 90% নারী, আর মানে 10% হলো পুরুষ যারা নিয়ন্ত্রণ করে। তো এটা একটি শুভ লক্ষণ। তারা কিন্তু শিক্ষিত হচ্ছে, প্রশিক্ষিত হচ্ছে, তারা কিন্তু জীবনের মানকে বাড়িয়ে দিচ্ছে এবং দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিচ্ছে। এইটাকে আমাদের আহ্বান করা উচিত যে এইভাবে আমরা যাতে নারী সমাজকে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে ক্ষমতা, সেটা আর্থিক এবং নৈতিক, সেটা করতে হবে। সমাজ থেকে যত রকম অন্যায়, এই যে ধর্ষণের বিষয় আছে, এটা হচ্ছে, এইগুলোকে মানে উৎখাত করতে হবে। কিভাবে? ওই যে আমি বলেছি না, সংস্কৃতিগতভাবে আপনার ভিতরে এই বোধ জাগাতে হবে যে তিনি আমার মা, তিনি আমার বোন, তিনি আমার মানে তিনি আমার স্বজন, তিনি আমার আত্মীয়, তিনি আমার প্রতিবেশী। আমি তার প্রতি সম্মান ছাড়া অসম্মানের কোনো কাজ করব না। এই বোধ জাগাতে পারে একমাত্র সাংস্কৃতিক বিপ্লবের ভিতরে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শুরু থেকে যেটা বলে আসছেন যে বাংলাদেশ একটি পরিবার, আমি একটি পরিবার গড়তে চাই, সেই জিনিসটাই, সেই ব্যাপারটাই বোধ করি আমাদের জোর দেওয়া খুবই জরুরি। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই মুহূর্তে বিভিন্ন দাবি দাওয়া তো উঠছেই। জামাতের আমির বলেছেন যে আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল, উনি বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, যৌক্তিক সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই। রাজনীতি কি বলে? যৌক্তিক সময় বলতে উনি কি বোঝাচ্ছেন? জি, এগুলো একটা বড় বিষয়। আর রাজনীতি এখানে আমরা তো মানে এই সরকার তো বন্ধ করেনি। তার মানে রাজনীতি মানে মিছিল করা না, প্রতিবাদ করা না, শুধু দাবি আদায়ের জন্য আপনাকে রাস্তায় নেমে আসতে হবে এটা নয়। রাজনীতি তো আপনার বুদ্ধিবৃত্তিক কাজ। বুদ্ধিবৃত্তিক কাজকে আপনি করেন। আমি আহ্বান করি যে বুদ্ধি দিয়ে বিবেচনা করেন যে এই সরকারকে আপনার সময় দেওয়া উচিত কি না। শুধু ফখরুল ইসলাম আলমগীরের কথাই বলছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত আগামী 1 বছর এই সরকারকে সাহায্য করা উচিত সর্বতভাবে, মানে সাহস দিয়ে, জনবল দিয়ে, চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে, কিভাবে সেই রুটম্যাপটা ওনারা দিক সরকারকে। এই রুটম্যাপটা ওনারা দিয়ে বলুক যে আমরা রাষ্ট্রযন্ত্র পরিষ্কার করতে চাই, সংস্কার করতে চাই, মানুষের কল্যাণের জন্য করতে চাই। সেটা এইভাবে যদি করেন তাহলে খুব মানে ভালো হবে। আপনাকে যদি পাওয়া গেল একটু ছোট্ট আলোচনা করি আপনার সাথে। মানে রাষ্ট্রযন্ত্র সংস্কার মানে কি আমরা এখন একটা বিশেষ বুঝি কিনা যে আগে ক ছিল, এখন জোর করে খ ঢুকে যাবে, এটা কি রাষ্ট্রযন্ত্র সংস্কার? না, রাষ্ট্রযন্ত্র সংস্কার হলো যে রাষ্ট্রের যে ফল্টগুলো, রাষ্ট্র কাঠামোগত ফল্টগুলো, যেমন আমার চোখে এই রাষ্ট্রের মানে প্রধান ফল্ট হলো প্রশাসনিক ফল্ট। এই প্রশাসন হলো ব্রিটিশদের তৈরি, 1935 সনে ভারত শাসন আইন, সেটাকে সংস্কৃত হয়ে পাকিস্তানে এরা নিয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশে পেয়েছে। এটা একটু একটু করে সংস্কার, যতটুকু আপনার প্রয়োজন আপনি সেইটুকু করেছেন, এখান থেকে কেটে এখানে লিখে দিয়েছেন। এটা চলবে না। এইটা পচে যাওয়া একটি কাঠামো, এই কাঠামো বাদ দিয়ে নতুন কাঠামো তৈরি করতে হবে। এখন বলবেন যে হ্যাঁ, নতুন কাঠামো কেমন করে হবে? কেমন করে হবে সেটাই তো চিন্তাশীলতার কাজ, সেটাই তো গবেষকদের কাজ। যারা সৃজনশীল ভাবনা ভাবেন তারা এটা দেখাবেন পথ কিভাবে চলে। ব্রিটিশদের উপনিবেশ ছিল আমেরিকা,
তো আমেরিকানরা ব্রিটিশদের তাড়িয়েছে, যুদ্ধ করেছে, এই করেছে, তারপরে তারা নতুন সংস্কার করেছেন। আর ব্রিটিশ আইন বা ব্রিটিশ সিস্টেম কি আমেরিকায় চলে? তো তাহলে চলবে না কেন? সব জায়গায় তো আপনি নতুন করতে পারেন। অবশ্যই নতুন করতে হবে, মানুষের কল্যাণের যাতে নিহিত থাকে সেটা মানে করতে হবে। এক। দুটো নম্বর হলো যে আমাদের এই প্রশাসন এবং আমাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, এটা হলো ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। এটা যাতে মানুষকে সেবা না দেওয়া যায় সেই রকম একটি, আপনি যদি মাইন্ড না করেন তাহলে আমি বলি। আমি মাইন্ড করব কেন? আপনি বলছে আমি জনগণের প্রতি মানে আবেদন জানাচ্ছি যে আমাদের গত 53 বছরের রাজনৈতিক যে সংস্কৃতি তা ফ্যাসিবাদী, মূলত ফ্যাসিবাদী, একক ব্যক্তি একক তার উপরে নির্ভর করছে। এটা হওয়া উচিত না। এটার পরিবর্তন দরকার। এইটা পরিবর্তন, জনগণের শাসন কায়েম করতে হলে জনগণতান্ত্রিক সরকার কায়েম করতে হবে, সেটাই দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।